আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে ফিরছেন মির্জা ফখরুল। প্রায় ১২ দিনে লম্বা সফর শেষে যুক্তরাজ্য থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে বিএনপির মহাসচিবের। এরপর জানাবো, সামরিক শক্তি বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশ পাকিস্তান, স্থবির ভারত। এদিকে ঢাকা সফর নিয়ে ভারতীয় এমপিদের বিক্রম মিশ্রির ব্রিফ। সদ্য সমাপ্ত বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্য এমপিদের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। জানাবো, ৭৮ জেলেকে ফিরে আনার প্রক্রিয়া শুরু। অপদস্থ করার ছবি নিয়ে সমালোচনা। জাহাজের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া ৭৮ জেলে এবং নাবিক। তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। বাংলাদেশের জলসীমা থেকে শুরু ফিশিং বোটসহ ৭৮ নাবিককে জিম্মি ৩ দিন পর এভাবেই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় উপকূলরক্ষী কোস্টগার্ড। জানাবো, শীত নিয়ে নতুন বার্তা। সাগরের সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারা দেশে আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী ২৪ ঘন্টায় সারা দেশে রাত ও দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবং সর্বশেষ জানাবো, বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন দিল বিদ্রোহীরা। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। আজ ধারণ করা ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে সামরিক পোশাক পরা বিদ্রোহী যোদ্ধা ও তরুণরা হাফিজের সমাধি পুড়িয়ে দিয়েছেন। খবর বিবিসির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে ফিরছেন মির্জা ফখরুল। প্রায় ১২ দিনে লম্বা সফর শেষে যুক্তরাজ্য থেকে গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে দেশে ফিরছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে 1-to-1 বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস শো একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম। পাশাপাশি বিএনপির মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দলকে আরও শক্তিশালী করা, দলের চেইন অব কমান্ড বজায় রাখা, ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করে একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আদায় করা সহ বিভিন্ন জটিল ও কঠিন বিষয় বিএনপির মহাসচিবকে গুরুত্বপূর্ণ বার্তা এবং দিক নির্দেশনা দিয়েছে বলে বাংলাদেশ ও লন্ডনের সংশ্লিষ্ট সূত্র কালবেলাকে জানিয়েছে। নির্বাচন সংস্কারের সময়সীমা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সিদ্ধান্ত নিতে চায়। এ সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে তারা বিএনপির মতামত জানাটা দরকার মনে করছে। এসব পরিকল্পনা সংক্রান্ত সরকারের প্রস্তাব নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলোচনা করতে ও সিদ্ধান্ত জানতেই মির্জা ফখরুলের লন্ডন যাত্রা। গত ৩০শে নভেম্বর সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে সস্ত্রীক ঢাকা ছাড়েন মির্জা ফখরুল। সেখানে তিনি তার স্ত্রীর চিকিৎসার পাশাপাশি তারেক রহমানের সঙ্গে একাধিক ইস্যুতে বৈঠক করেছেন। সাংগঠনিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। এর আগে সর্বশেষ ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দুবার লন্ডনে গিয়েছিলেন। তবে ৫ই আগস্ট শেখ হাসিনার পতন ও রাজনৈতিক পথ পরিবর্তনের পর এবারই প্রথম সরাসরি লন্ডনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মূলত বিএনপি শীর্ষ দুই নেতার আগ্রহে দলীয় এবং রাজনৈতিক কাজে লন্ডনে সফর করলেন তিনি। লন্ডনে পৌঁছালে যুক্তরাজ্য বিএনপির হাজারো নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। ভালোবাসায় সিক্ত হন বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিবের সহকারী ইউনুস আলী গতকাল কালবেলাকে বলেছেন, স্যার মির্জা ফখরুল বৃহস্পতিবার অর্থাৎ আজ বেলা 11:30টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
সামরিক শক্তি বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশ, পাকিস্তান, স্থবির ভারত। মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা ও শত্রু দেশের হুমকির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার জন্য একটি দেশের সামরিক শক্তি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে। এরই পরিপ্রেক্ষিতে বিশ্বের উল্লেখযোগ্য প্রায় ১.৫ শতাধিক দেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও শক্তি পর্যবেক্ষণ করে প্রতিবছর একটি তালিকা প্রকাশ করে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফপি। সর্বশেষ তালিকায় চলতি বছর ১৪৫টি দেশের স্থান পায়। এসব দেশের মধ্যে সামরিক শক্তির সক্ষমতার উপর ভিত্তি করে র্যাঙ্কিং করে প্রকাশ করা হয় দেশের নাম। মধ্যপ্রাচ্য, ইউরোপ, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন দেশের বর্তমান পরিস্থিতি অস্থিতিশীল হওয়ায় আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন পরিস্থিতিতে বিশ্বের কোন দেশগুলো সামরিক শক্তির বিবেচনায় শীর্ষে অবস্থান করছে, অনেকেই মনে সেই প্রশ্ন উকি দিয়ে যাচ্ছে। সামরিক শক্তি পর্যবেক্ষণ প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী বরাবরের মতো চলতি বছরও সামরিক শক্তিতে স্থান দখল করে রেখেছে যুক্তরাষ্ট্র। তালিকার তলানিতে ১৪৫ নম্বরের দেশ হিসেবে নাম রয়েছে ভুটানের। দক্ষিণ এশিয়ার প্রভাবশালী এবং পারমাণবিক শক্তিধর দেশ ভারতের অবস্থান আগের বছরের মতোই চতুর্থ অবস্থানে রয়েছে। দ্বিতীয় শক্তিধর দেশ পাকিস্তান ২ ধাপ পিছিয়ে নবম স্থানে রয়েছে। তবে এই অঞ্চলে আরেক শক্তিশালী রাষ্ট্র বাংলাদেশে অবস্থান ৩ ধাপে গিয়ে ৪০তম অবস্থান থেকে ৩৭তম অবস্থানে পৌঁছেছে। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থান ধরে রেখেছে নতুন বিশ্ব ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের মূল প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীন। এর পরের স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। পঞ্চম থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে কোরিয়া, যুক্তরাজ্য, জাপান, তুরস্ক, পাকিস্তান ও ইতালি। ১১তম থেকে ২০তম অবস্থানে রয়েছে যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ইরান, মিশর, অস্ট্রেলিয়া, ইসরায়েল, ইউক্রেন, জার্মানি এবং স্পেন। ২১তম অবস্থান থেকে ২৫তম অবস্থানে রয়েছে পোল্যান্ড, ভিয়েতনাম, সৌদি আরব, তাইওয়ান, থাইল্যান্ড। সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী চলতি বছরের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান ৩৭তম। ঢাকায় সফর নিয়ে ভারতীয় এমপিদের বিক্রম মিশ্রির ব্রিফ। সদ্য সমাপ্ত বাংলাদেশ সফর নিয়ে ভারতের সংসদ সদস্য এমপিদের ব্রিফ করেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজ বিরোধী দলীয় এমপি শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে ব্রিফ করেন তিনি। গত ৯ ডিসেম্বর বিক্রমের নেতৃত্বে একটি ভারতীয় প্রতিনিধি দলের ঢাকা সফর শেষে তিনি এই ব্রিফ করলেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের। ছাত্র জনতার অভ্যুত্থানে গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারতীয় গণমাধ্যমে প্রতিদিন নিয়ম করে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কথিত হামলা এবং নির্যাতনের খবর অতিরঞ্জিত বলে প্রচার করা হচ্ছে। অনেক ক্ষেত্রে মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করছে। গতকাল ব্রিফিং শেষে বেশ কয়েকজন ভারতীয় সংসদ সদস্য বাংলাদেশের মাঠ পর্যায়ে পরিস্থিতি নিয়ে বিক্রমকে প্রশ্ন করেন। ভারতীয় পররাষ্ট্র সচিব তাদের আশ্বস্ত করেন যে বাংলাদেশ সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি পর্যালোচনার বিষয়ে প্রশ্ন তোলেনি বলেও জানান ভারতীয় পররাষ্ট্র সচিব। যদিও এমন খবর গণমাধ্যমে দেয়া হয়। এ সময় অনেক এমপি ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিষয়ে জানতে চান। এ সংক্রান্ত প্রশ্নের জবাবে বিক্রম মিশ্রি জানান, ভারত সরকার কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য বিভিন্ন স্তরে প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, অনেক সংসদ সদস্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে কি হিসেবে অবস্থান করছেন, তিনি শরণার্থী নাকি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন তা জানতে চেয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। বৈঠকের পর কমিটির চেয়ারম্যান শশী থারুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্রিফিংয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এটি একটি খুব ভালো সভা ছিল। আমরা এই বিষয়ে সংসদে রিপোর্ট করব। আগামী বছরের শেষের দিকে এটিকে খুব ভালো সূচনা হিসেবে বলা যায়। এ সময় তিনি জানান, বিক্রম পুরোপুরি ব্রিফিং দিয়েছেন। কমিটির সদস্যদের উচ্চ উপস্থিতিতে তিনি খুশি বলেও জানান। গত ৫ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে টানাপোড়েন পরিস্থিতি চলছে। এমন পরিস্থিতিতে গত ৯ ডিসেম্বর ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফর ছিল নয়াদিল্লি ও ঢাকার মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ। তিনি ড ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব
জসিমউদ্দিনের সঙ্গে দেখা করে ঢাকার সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে দিল্লির আগ্রহের কথা জানান। ৭৮ জেলেকে ফিরে আনার প্রক্রিয়া শুরু। জাহাজের ডেকের উপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন বাংলাদেশ থেকে ধরে নিয়ে যা ৭৮ জেলে নাবিক। তাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা। বাংলাদেশের জলসীমা থেকে দুটি ফিশিং বোট সহ ৭৮ জন নাবিককে জিম্মি করে ৩ দিন পর এভাবেই বিষয়টি স্বীকার করেছে ভারতীয় উপকূলরক্ষী কোস্টগার্ড। তাও আবার তাদের এভাবেই আসামির মতো করে ছবি প্রকাশ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে বাংলাদেশের ঠিক যেমনটা আলোচনা জন্ম দিয়েছে, আন্তর্জাতিকভাবেও বেশ আলোচিত হচ্ছে। বঙ্গোপসাগরে মাছ ধরার সময় 2 শিপিং জাহাজ সহ ৭৯ জন জেলেকে এবং নাবিককে ভারতীয় কোস্টগার্ডের সদস্যরা ধরে নিয়ে যায়। এই ঘটনায় তাদের পরিবারের সদস্যরা খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এরপর বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ সরকারের তরফ থেকে তাদের ফিরে আনার বিষয়ে প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব শীঘ্রই তাদের ফিরে আনা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।